আমাদের প্রত্যেকেরই আলাদা নাম আছে, আর নামের সাথে আমাদের পদবি হলো আমাদের বংশের পরিচয়। এই পদবির জন্য আমরা বুঝতে পারি যে কোন বংশের কতটুকু মর্যাদা রয়েছে। ছেলেদের এই পদবি বা বংশ পরিচয় কখনোই পরিবর্তন করতে হয় না। তবে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরই তার বংশ পরিচয় তার নামের সাথে পরিবর্তন হয়ে যায়। আর এই পদবির কারণেই অনেক মেয়ে বিয়ের পর সাংসারিক অশান্তিতে ভোগে, কারণ পদবির এই নিয়মের টানাপোড়েন বড়ই কঠিন। আজ আমি এমনই একটি কাহিনীর গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে বংশ পরিচয় চেঞ্জ হতে না দেওয়ায় একটা মেয়েকে শেষ পর্যন্ত কি হারাতে হয়েছে, তাই আমরা আজকের এই মুভিটাতে দেখতে পারবো। মুভিটির নাম কুলির আচার। এতটুকু বলতে পারি, গল্পটা সম্পূর্ণ দেখা শেষে নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল কাহিনীতে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ভাইজাকের হোটেলে এক কাপল তাদের হানিমুনের রোম্যান্টিক মোমেন্টগুলো এনজয় করছে। প্রীতম তার ওয়াইফের হাতে মজা করে পিঙ্ক কালারের একটা হাত কড়া বেঁধে দেয়, আর সেই হাত কড়ার চাবি দূরে কোথাও ছুঁড়ে ফেলে, আর নিজেদের ভিতর ঘনিষ্ঠ সময় খুব এনজয় করতে থাকে। এদিকে হঠাৎ করে এই হোটেলে পুলিশের রেড পড়ে। বাইরের চিৎকার চেঁচামেচি শুনে এই কাপল পুরো ঘাবড়ে যায়। কিছুক্ষণের ভেতর পুলিশ তাদের রুমের বাইরে এসে দরজা ধাক্কাতে শুরু করে। তারা দুজন তাড়াতাড়ি উঠে দেখে বাইরে পুলিশ এসেছে। তারা দুজন বুঝতে পারে না মূলত এখানে কি হচ্ছে। অন্যদিকে মিটির হাতে হাত কড়া বাঁধা, আর হাত কড়ার চাবি প্রীতম কোথায় ফেলেছে অনেকক্ষণ খোঁজার পরে কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে পুলিশ রুমের দরজা ধাক্কাতে তাদের রুমের দরজা ভেঙে দেখতে পায় মিটি হাত কড়া পরে দাঁড়িয়ে আছে, আর প্রীতম খাটের নিচে এই অবস্থায় কিছু একটা খুঁজছে। এই হোটেলের অন্যদের সাথে মিটি আর প্রীতমকেও পুলিশ সন্দেহ করে থানায় ধরে নিয়ে আসে। প্রীতম আর মিঠি পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে তারা দুজন ম্যারিড, 1 সপ্তাহ আগে তাদের বিয়ে হয়েছে, হানিমুন করতে এখানে এসেছে। কিন্তু পুলিশ তাদের কোনো কথাই বিশ্বাস করে না, কারণ তাদের দুজনের সারনেম আলাদা। প্রীতমের সারনেম সেন আর মিঠির সারনেম রায়। পুলিশ আরও বলে শুধু সারনেমই নয়, আপনাদের দুজনের অ্যাড্রেসও আলাদা। কি প্রমাণ আছে আপনারা হাজব্যান্ড ওয়াইফ? তখন প্রীতম বলে, দেখুন আমাদের কিছুদিন হলো বিয়ে হয়েছে, এখনও এগুলো চেঞ্জ করা হয়নি। পুলিশ তাদের কোনো কথা না শুনে থানায় বসিয়ে রাখে। কিছুক্ষণ পর প্রীতম আর মিঠি পুলিশ স্টেশনেই ঝগড়া শুরু করে দেয়। মিঠি প্রীতমকে বলে, তুমি জেনে শুনে এমন একটা হোটেলে আনলে কেন যেখানে পুলিশ রেড হয়? আর প্রীতম বলে, তুমি যদি বিয়ের পরপরই সারনেমটা চেঞ্জ করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। সারনেমের জন্য আজ এত সব সমস্যা। দুজনের পদবি যদি এক থাকতো তাহলে পুলিশ বুঝতে পারতো আমরা ম্যারিড। দুজনের ঝগড়া শুনে পুলিশ বুঝতে পারে এরা দুজন সত্যি স্বামী স্ত্রী, তাই পুলিশ আর কিছু না বলে এদের দুজনকে ছেড়ে দেয়। পরের দিনই তারা দুইজন এখান থেকে চলে যেতে চায়, আর যাওয়ার সময় পথে আবারও তাদের দুজনের সারনেম নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিঠি বলে, আমি তোমাকে বিয়ের আগেই বলেছি আমি কোনো মতেই আমার বংশ পরিচয় সারনেম চেঞ্জ করতে পারবো না, তাহলে তুমি কেন অযথা এই সামান্য বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করছো? প্রীতম তখন রাজি হয়েছিল, কিন্তু যখন তারা বিপদে পড়ল প্রীতম এই বিষয় নিয়েই মিঠিকে বেশি কথা বলে। কিছুক্ষণ পরেই প্রীতমরা বাড়িতে ফিরে আসে। হঠাৎ করে প্রীতমদের এই অবস্থায় দেখে বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে যায়। সবাই জিজ্ঞাসা করে হানিমুন থেকে কেন তারা 2 দিন আগে বাড়ি ফিরে আসলো। আর তারপর বাড়ির সবাই আসল ঘটনা জানতে পেরে মিটির আড়ালে সারনেম পাল্টানো নিয়ে কানাঘুষা করতে থাকে। এদিকে বাড়ির সবাইকে আড়ালে আবডালে কথা বলতে শুনে মিটি প্রীতমকে বলে, তুমি বিয়ের আগে আমাকে মিথ্যা কথা বলেছিলে। তুমি বলেছিলে বাড়ির সবাই রাজি, আমার সারনেম চেঞ্জ করার প্রয়োজন নেই। কিন্তু এখন সবার কথা শুনে মনে হচ্ছে আমার পদবি চেঞ্জ করা নিয়ে এই বাড়িতে অনেক সমস্যা। শুধু কেউ এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেনি। তখনই প্রীতম বলে ওঠে, এই বিষয়টা নিয়ে কেউ যেহেতু কোনো কথা বলছে না, তাহলে তুমি এটা নিয়ে এত মাথা ব্যথা করো না। বাড়ির সবাইকে তাদের মতো থাকতে দাও, আর তুমি নিজেই তোমার মতো থাকো। পরের দিন প্রীতমের বাবা মর্নিং ওয়াকে গিয়ে তার বন্ধুদের সাথে এই বিষয়টা শেয়ার করলে তার বন্ধুরা এই বিষয়টা নিয়ে নানা রকম মন্তব্য করতে শুরু করে। সবাই তাকে বলে, বাড়ির বউ বিয়ের পর পদবি চেঞ্জ করবে না, এটা আবার কেমন কথা? অন্যদিকে প্রীতমের মা তার বান্ধবীদের সাথে মর্নিং ওয়াকে বেরিয়ে এই একই কথা শেয়ার করলে তার কয়েকজন বান্ধবী পদবি চেঞ্জ করার পক্ষে, তো কয়েকজন বান্ধবী এই পদবি চেঞ্জ করার বিপক্ষে কথা বলে। মল্লিকা নামের ইতিহাসের একজন অধ্যাপিকা বলে, পদবি হলো আমাদের বংশের পরিচয়, আমাদের ইতিহাস।
সেটা হুট করেই পাল্টে ফেলা কখনোই ঠিক নয়। মর্নিং ওয়াক থেকে ফেরার সময় প্রীতমের মা মিতালি আর তার বাবা প্রাণেতোষ এই বিষয়টা নিয়েই কথা বলতে থাকে। তখন প্রাণেতোষ বলে বাড়ি ফিরে প্রীতমের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। এদিকে কাউকে কোনো কিছু না বলেই মিটি পরের দিন তার বাবার বাড়িতে চলে আসে। মিটি এভাবে হঠাৎ করে আসায় মিটির মা বেশ অবাক হয়ে যায়। জামাই ছাড়া মেয়েকে দেখে মনে করে নিশ্চয়ই এদের ভিতরে কোনো অশান্তি ঘটেছে। কি হয়েছে বারবার করে জানতে চাইলে মেয়েটি বলে ওই বাড়িতে শুধু লিকার চা করে, যেটা আমার একটুও ভালো লাগে না, তাই এ বাড়িতে আদা দিয়ে একটা দুধ চা খেতে আসলাম। মূলত মিটি কিন্তু তার স্বামীর উপর রাগ করেই তার বাবার বাড়ি এসেছে। এরপর মিটি তার মাকে ভাইজাকের সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। তখন মিটির মা বলে যদি সারনেম চেঞ্জ করতে বলে তাহলে করে নিবি, সামান্য বিষয় নিয়ে কেন শুধু শুধু একটা অশান্তি সৃষ্টি করবি? একটা পদবিতে এমন কি আসে যায়? চেঞ্জ করলেই কি স্বাধীনতা চলে যায় নাকি? তাছাড়া তোর শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো, তাদের কথা একটু ভাব, যা বলে মিটির মা মিটিকে বোঝাতে থাকে। অন্যদিকে মিটি আর ফ্যামিলির কথা ভাবতে ভাবতে প্রীতম তার অফিসের কাজে মনোযোগ দিতে পারে না। সে বারবার করে মিটিকে ফোন করতে গিয়েও ফোনটা কেটে দেয়। এদিকে মিটি তার বান্ধবী অর্চিকে নিয়ে শপিং করতে যায়, যাতে তার মনটা কিছুটা ভালো হয়। তখন মিটি তার বান্ধবীকে বলে ভেবেছিলাম আমার বাবা মা অন্তত আমার কষ্টটা বুঝবে, কিন্তু আমার বাবা মাই বুঝলো না। মেয়েদের কাছে কেবল এক শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, মেয়েদের নিজের বলতে কিছুই হয় না। তখন অর্চি বলে যে যাই বলুক তুই তোর সিদ্ধান্তে অটুট থাকবি, কোনো মতেই তোর সারনেম চেঞ্জ করবি না, কারো না কারো তো এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা উচিত। সে আরও বলে সামনের মাসেই আমার বিয়ে সামির আগারওয়ালের সাথে, প্রেমের বিয়ে। বিয়ের 2 মাস পরেই তারা বিদেশ চলে যাবে, শ্বশুরবাড়ির কোনো ঝামেলাই পোহাতে হবে না। মিটি তখন বলে দেখিস তুই যেন আবার বিয়ের পর আগারওয়াল হয়ে যাস না। তখন অর্চি বলে মাথা খারাপ, আমি বরং ওকে বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিব। এদিকে প্রীতম এক পর্যায়ে সকল মান অভিমান কাটিয়ে মিটিকে ফোন করে ফেলে। তখন মিটি ট্যাক্সিতে করে বাবার বাড়ি যাচ্ছিল, কিন্তু প্রীতমের ফোন পেয়ে সে অনেক ইমোশনাল হয়ে যায়। প্রীতম ফোন করে বলে আমি তোমাকে বাড়িতে গিয়ে নিয়ে আসবো। তখন মিটি বলে তোমার আসতে হবে না, আমি আসছি। মিটির চোখ পানিতে ছলছল করে ওঠে। মিটি বাবার বাড়ি না গিয়ে সোজা শ্বশুর বাড়ি চলে আসে। আর বাসায় ফিরে প্রীতম আর মিটি দুজনকে জড়িয়ে ধরে সরি বলে। দুজনের ভিতর আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। এমন সময় মিতালি আর প্রাণেতোষ বাড়ির সবাইকে এক জায়গায় ডেকে পাঠায়। মিতালি বলে ছোট বৌমা হানিমুন থেকে বাড়ি ফেরার পর আমাকে অনেকেই অনেক কথা বলেছে, অনেকেই অনেক প্রশ্ন করেছে। বিয়ের পর মেয়েদের পদবি হচ্ছে আসল পরিচয়। বংশের ইতিহাসের কথা শুনেই মিটি বুঝতে পারে এবার সবাই এখন তাকে সারনেম চেঞ্জ করতে বলবে। কিন্তু মুহূর্তের মধ্যেই মিতালি বাড়ির সবাইকে অবাক করে দিয়ে বলে ছোট বৌমার কথা শুনে আমি ঠিক করেছি এখন থেকে আমিও আমার বংশের পরিচয় ধরে রাখব। মিতালির কথা শুনে প্রাণেতোষ মনে করে হয়তো মিতালি মিটিকে সারনেম চেঞ্জ করার ব্যাপারে জোর করবে, কিন্তু মিতালি বলে আমিও ঠিক করেছি এখন থেকে আমি আমার বাপের বাড়ির পরিচয়ে পরিচিত হব, আমার নামের শেষেও আমার বাবার বাড়ির পদবি দিব। এই কথা শুনে বাড়ির সবার চোখ কপালে উঠে যায়। বাড়ির গিন্নি যখন এমন কথা বলে সবাই অবাক হওয়ারই কথা। প্রাণেতোষ বলে ওঠে কি অলক্ষণে কথা বলছো তুমি? তখন মিতালি বলে আরে আমি এতক্ষণ এই কথাটাই বলতে চাচ্ছিলাম আর তুমি বুঝতে পারোনি। তুমি কি বুঝেছিলে? তোমরাই তো বলছো পদবি হচ্ছে বংশের ইতিহাস, পদবি বংশমর্যাদা, পদবি সবকিছু। তাহলে আমি কেন আমার বংশের ইতিহাস ভুলে যাব? আমার কি বাবা ঠাকুরদা নেই? তাদের কি বংশমর্যাদা নেই? তাদের কি পদবি নেই? আমি কেন তোমারটা ধার করব? প্রাণেতোষ মিতালির কথা শুনে বেশ ভ্যাবাচাকা খেয়ে যায় আর বলে সেন বাড়িতে থাকতে হলে সেন হয়ে থাকতে হবে, ওসব হালদার পোনা তোমার হাল বাড়িতে গিয়েই দেখিও। মিতালি এই কথা শুনে বেশ রেগে যায় আর বলে প্রয়োজন পড়লে আমি থাকবো না তোমার বাড়িতে, কিন্তু আমি আমার হালদার পরিচয় ছাড়বো না। সবাই আচমকা বাড়ির এই ঘটনায় খুব অবাক হয়ে যায়, কেউ কোনো কিছুই বলতে পারে না। এরপর প্রাণেতোষ তার সকল আত্মীয় স্বজনকে ডেকে পাঠায় আর মিতালিকে বোঝাতে বলে, কিন্তু মিতালিও হাল ছাড়ার মতো পাত্রী নয়, কারোর কথা শুনতেই সে নারাজ। এদিকে প্রীতম এই ঘটনার জন্য মিটিকেই দায়ী করতে থাকে। প্রীতম বলে তোমার এই অদ্ভুত রকম জেদের জন্যই বাড়ির এসব নিয়ম কানুন ভঙ্গ হচ্ছে। এভাবেই 2 মাস কেটে যায়। প্রীতম আর মিঠির সম্পর্কে সৃষ্টি হয় বড় একটা দেয়াল। তাদের দুজনের এই ঝগড়া স্বাভাবিক হয় না।
দুজনই দুজনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মিস করতে থাকে, কিন্তু প্রীতম কোনো মতেই স্বাভাবিক হতে পারে না। প্রীতম আর মিটি অর্চির আর সামিরের বিয়ের দাওয়াতে আসে, কিন্তু কেউই তেমন কারো সঙ্গে কথা বলে না। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় হঠাৎ করে মিটি মাঝ রাস্তায় প্রীতমকে স্কুটি থামাতে বলে আর জিজ্ঞাসা করে, তুমি আমার সঙ্গে কেন এমন আচরণ করছো? মা পদবি চেঞ্জ করতে চেয়েছে, সেখানে আমার কি দোষ? এসব প্রশ্নের কোনো জবাব দেয় না প্রীতম। বাড়ি ফিরে মিটি তার শাশুড়িকে জিজ্ঞাসা করে, মা তোমার সারনেম চেঞ্জ করার ব্যাপারটা কত দূর এগোলো? তখন মিতালি বিরক্তি সুরে বলে, দূর, এখন পর্যন্ত কেউ একটা ফর্মই আমাকে এনে দিল না। আমি তো কিছু জানি না বাপু, কোথায় কি করতে হয়। এই কথা শুনে মিটি বলে, আচ্ছা আমার জন্যই তো এত ঝামেলা, আমি তোমাকে সারনেম চেঞ্জ করাতে নিয়ে যাব। এর পরের দিন মিতালি মর্নিং ওয়াকে গিয়ে আনন্দের সহিত তার প্রতিবেশী বান্ধবীদেরকে বলে, ছোট বউ আমাকে বলেছে সারনেম চেঞ্জ করাতে নিয়ে যাবে। এই কথা শুনে মিতালির সাথে সাথে তার সব বান্ধবীরা অনেক খুশি হয়। মিতালি সবাইকে বলে, আমার মনে হচ্ছে আমার বয়সটাই অনেক কমে গেছে, এরপর থেকে সবাই আমাকে মিসেস হালদার বলে রাখবে। তখন তার বান্ধবীরা সবাই বলে ওঠে, ইয়াহু, মিতালি হালদার, হিপ হিপ হুররে। অন্যদিকে প্রাণীতোষের সব বন্ধুরা তাকে উস্কে বলে, এতদিন তোমার খেয়ে তোমার পড়লো আর এখনই তোমার কুলের আচারগুলো মানতে চাইছে না, তোমাকেই অবজ্ঞা করছে। এদিকে মিটি সারনেম চেঞ্জ করার জন্য মিতালিকে নিয়ে কোর্টে হাজির হয়। এমন সময় মিটির সঙ্গে অর্চির দেখা হয়। অর্চি বলে, ইউরোপের ভিসার জন্য আমি কোর্টে এসেছি। অর্চি জিজ্ঞাসা করে, তোরা কেন এসেছিস? তখনই হুট করে মিতালি বলে ফেলে সে সারনেম চেঞ্জ করাতে এসেছে। মূলত এই কথাটা মিটি বলতে চাইছিল না। এই কথা শুনেই অর্চি বলে, এটা তো সেলিব্রেট করার মতো একটা কথা, চল আমি তোদেরকে ট্রিট দিই। এরপর তিনজনে মিলে একটা রেস্টুরেন্টে খেতে আসে। সেখানেই মিটি অর্চির ভিসা ফর্মে দেখতে পাই অর্চি তার সারনেম চেঞ্জ করে আগারওয়াল যোগ করেছে, অর্থাৎ সে তার পদবি চেঞ্জ করে বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করেছে। এটা দেখেই মিটির মাথা ঘুরে যায়, কারণ এই অর্চি এতদিন তাকে সারনেম চেঞ্জ করতে নিষেধ করেছে, আর সে কিনা নিজেই সারনেম চেঞ্জ করে বসে আছে। তখনই মিটি বলে ওঠে, কি মিসেস আগারওয়াল, আপনি আপনার সারনেম কবে চেঞ্জ করছেন? খুব তো এতদিন আমাকে বলেছেন, আর কাজের বেলায় আপনি তার উল্টো। তখন অর্চি বলে, আমার হাজবেন্ড মেনে নিলেও ওর বাড়ির লোক মেনে নেয়নি। একে তো আমাদের প্রেমের বিয়ে মেনে নিতে অনেক ঝামেলা করেছে, তারপর আবার এই নাম নিয়ে কত ঝামেলা করা যায় বল। তাই ভাবলাম কেন অযথা ঝামেলা বাড়াবো, তাই নিজে থেকেই নিজেরটা চেঞ্জ করে নিলাম। দিন শেষে আমার হাজবেন্ডকে ভালো রাখার দায়িত্ব তো আমারই, শুধুমাত্র একটা পদবিতে কি আসে যায়। এই কথা শুনে মিটির চোখে পানি চলে আসে। সে অনেক অনুতপ্ত বোধ করে, কারণ এতদিন সে তার হাজবেন্ডের সাথে অন্যায় করে এসেছে, সামান্য একটা বিষয় নিয়ে জেদ ধরে বসে আছে। তো যাই হোক, বাড়ি ফেরার সময় মিটি আর মিতালি জ্যামে আটকে যায়। তখন তারা জানতে পারে একটা ফ্লাইওভার অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেলেও প্রীতম এখনো বাড়ি ফিরে আসছে না। এটা দেখে মিটির টেনশন হতে থাকে, বারবার করে প্রীতমকে কল করতে থাকে, কিন্তু প্রীতম তার ফোনটা রিসিভ করছিল না। তখন হঠাৎ একটা আননোন নাম্বার থেকে মিটির কাছে কল আসে। ফ্লাইওভার অ্যাক্সিডেন্টে প্রীতম গুরুতর আহত হয়েছে। এই কথা শুনেই মিটি কাউকে কোনো কিছু না জানিয়ে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে হসপিটালের দিকে ছুটতে শুরু করে। চারিদিকে মানুষ আর মানুষ, আর হসপিটালের গেটে পুলিশ দাঁড়িয়ে আছে। বাইরে থেকে কোনো মানুষকে ভিতরে যেতে দিচ্ছে না। পুলিশ একে একে সবার নাম জিজ্ঞাসা করলে মিটি বলে প্রীতম সেন, আর মিটির নাম বলার সময় নিজের অজান্তেই বলে ওঠে মিসেস সেন। এই কথা বলে সে নিজেই চমকে যায়, সে কি করে নিজের মুখে এই নাম বলল। এই ঘটনার জেরে অনেকদিন পর মিটি আর প্রীতম দুজনে অনেকটা কাছাকাছি চলে আসে, ওদের মাঝে দূরত্বটা কমে যায়। এদিকে বাড়িতে প্রাণীতোষ চুলচেরা হিসাব করতে থাকে, সে এতদিন যাবৎ এই সংসারের জন্য কি করছে আর না করেছে। আর পরের দিন মিটি প্রীতমকে গোসল করানোর সময় ওই দিন রাতে পুলিশকে বলা মিসেস সেনের ঘটনাটা খুলে বলে। তখন প্রীতম বলে, এটা ছিল তোমার রিফ্লেক্স, তাড়াহুড়োর ভিতর তুমি সময় নষ্ট করতে চাওনি, যার কারণে তুমি বলে ফেলেছ। সেই সাথে প্রীতম আরও বলে, তুমি মিসেস সেন হও বা মিসেস রায় হও, তাতে কি কোনো কিছু পাল্টাবে না? তুমি আমি ঠিকই এক থাকবো। তখন মিটি বলে, অর্চি আমাকে সারনেম চেঞ্জ করার জন্য জ্ঞান দিত, সে নিজের নাম চেঞ্জ করেছে, আমি কত বোকা। ওর কথা শুনে নিজের অজান্তেই তোমার সাথে এত ঝামেলা করলাম। এই কথা শুনে প্রীতম হাসতে থাকে। তখন প্রীতম মিটিকে সাহস দিয়ে বলে, তুমি যেমনটা আছো ঠিক তেমনটাই থাকবে, আমি তোমাকে বরাবর এমনই ভালোবেসে যাব, কখনোই আমাদের ভালোবাসা পাল্টাবে না, আর তুমিও কখনো নিজেকে পাল্টাবে না।
এইভাবে তাদের মাঝে সকল দূরত্বের অবসান ঘটে। তারা আবারও আগের তাদের সেই ভালোবাসার মুহূর্তগুলোকে ফিরে পায়। একদিন হঠাৎ মিতালি আর প্রাণিতোষর চিৎকারে বাড়ির সবাই এক হয়ে যায়। দুজনই তাদের সংসারের জন্য কে কতটুকু করেছে তা কড়ায় গণ্ডায় হিসাব করতে থাকে। এসব কিছু দেখে প্রাণিতোষ অনেক রেগে যায় আর বলে, পদবি চেঞ্জ করার সাথে সাথে মিঠি এসব কুমন্ত্রণা বুঝি তোমাকে শেখাচ্ছে। এই বলে সে মিঠি আর প্রীতমকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ সেন বাড়িতে থেকে এসব সে কোনো মতেই মেনে নেবে না। প্রীতমের হাতের প্লাস্টার কাটা হলে সে আলাদা একটা বাসা দেখতে যায়, কিন্তু তখন মিঠি আলাদা বাসা দেখতে নিষেধ করে। সেই সাথে সে তার সারনেম চেঞ্জ করে নিতে চায়, বলে আমার জন্যই তো এত কিছু, যদি সারনেমটা চেঞ্জ করি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু প্রীতম কোনো মতেই মিটিকে তার সারনেম চেঞ্জ করতে দিবে না। এদিকে প্রাণিতোষ মিতালিকে ডিভোর্স দেওয়ার জন্য অ্যাডভোকেটের কাছে আসে। অ্যাডভোকেট সবকিছু জানতে পেরে বলে, শুধুমাত্র সারনেম চেঞ্জ করার জন্য আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিবেন? অ্যাডভোকেট বলে, আপনাদের কেস শুনলে জজ আপনাকে অপমান করবে আর আপনার ওয়াইফের প্রশংসা করবে। এই ঝামেলার মাঝে মিটি তার শ্বশুর শাশুড়িকে বলে, তোমরা আর ঝগড়া করো না, আমি আমার সারনেম চেঞ্জ করে ফেলছি। মিটির কথা শুনে তার শ্বশুর তো অনেক খুশি হয়, কিন্তু তার শাশুড়ি তাকে নিষেধ করে দেয়। অন্যদিকে প্রীতম বলে, আমার মিসেস রায়কে চাই, তোমার সেন হওয়ার দরকার নেই। পরের দিন সকালে দেখা যায় মিতালি ঘুমের ভিতর স্ট্রোক করে মারা গেছে। সব মান অভিমান জেদ ঝগড়ার অবসান ঘটেছে। এত কিছুর মধ্যে মিটি প্রেগনেন্ট হয়। হসপিটালে ডাক্তার মিটির সারনেম রায় দেখে মনে করে প্রীতম হয়তো রায়, তাই সে প্রীতমকে রায় বলেই সম্বোধন করে। মিটি বিষয়টা খুলে বলতে চায় প্রীতম রায় নয়, সেন, কিন্তু প্রীতম এমনটা করতে নিষেধ করে। এরপর মিতালির শ্রাদ্ধের দিন প্রাণিতোষ মিটিকে ডেকে বলে, আমার মিথ্যাকুলের আচার বিচারে সব ধ্বংস হয়েছে, এগুলো সবকিছু অর্থহীন। আজ থেকে বহু বছর আগে পদবি বলে কোনো কিছু ছিল না। আসলে আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয়, যা বোঝানো হয়, আমরা তাই শিখি আর নিজেদের ভেতর সেটা ধারণ করি। সেদিন মিতালির আধার কার্ডে তার বাবার বাড়ির পদবীর নামেই আসে। এতদিন যেটা চাইতো ঠিক সেটাই হয়েছে, কিন্তু তবে তার মৃত্যুর পর মিতালি তার পদবি দেখে যেতে পারেনি। প্রাণিতোষ মিতালির আধার কার্ডটা তার ছবির সামনে রেখে দিতে বলে। মিটিও শ্রদ্ধা ভরে আধার কার্ডটা মিতালির ছবির সামনে রেখে দেয়। তখন মিতালির সব বান্ধবীরা বলে ওঠে, ইয়ার্স অফ মিতালি হালদার, হিপ হিপ হুররে। তারপর 9 মাস পর মিটির কোল জুড়ে একটা ফুটফুটে মেয়ে সন্তান আসে। এখন প্রীতম বলে, আমার মেয়ের টাইটেল হবে ওর মার টাইটেলে। বিয়ের পর ও যেন মায়ের বাড়ি আসে, বাপের বাড়ি নয়। মূলত এই সিনেমার নাম কুলির আচার বলতে বংশের মর্যাদার, অহংকার, আভিজাত্যের কথা তুলে ধরা হয়েছে। সুকৌশলে এই সিনেমাটার নামকরণ করা হয়েছে। আমরা শুধু এসব তুচ্ছ জিনিস নিয়ে নিজেদের সম্পর্কে ফাটল ধরাই। আপনার কি মনে হয় মিতালি আর মিটি কতটুকু সঠিক ছিল তাদের এই সংগ্রামে? আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লানেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।